প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলোচনা করছিলাম ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয়টি নিয়ে। ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব বিষয়ের দুটি অংশের কথা আমি বলেছিলাম। প্রথম অংশ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, যার সবগুলো পরিচ্ছেদ ইতোমধ্যে আমি আলোচনা করেছি পূর্বের ভিডিওগুলোতে। আর দ্বিতীয় যে অংশ ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব, এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছিলাম। প্রথম আলোচনা করেছিলাম ঐতিহাসিক ভাষাতত্ত্ব। আমি আলোচনা করেছিলাম যে এই ঐতিহাসিক ও তুলনামূলক ভাষাতত্ত্ব এই অংশটি আরও তিনটি অধ্যায়ে বিভক্ত। একটি হচ্ছে ঐতিহাসিক ভাষাতত্ত্ব, তারপর তুলনামূলক ভাষাতত্ত্ব এবং ভাষার শ্রেণীবিন্যাস। এই তিনটি অংশের বা তিনটি অধ্যায়ের প্রথম যে অধ্যায় ঐতিহাসিক ভাষাতত্ত্ব, এর প্রাথমিক আলোচনা আমি পূর্বের ভিডিওতে করেছি। আজ আলোচনা করব এই ঐতিহাসিক ভাষাতত্ত্ব অধ্যায়ের দুটি বিষয়। একটি হচ্ছে ভাষা পরিবর্তনের কারণ এবং আরেকটি হচ্ছে অর্থগত পরিবর্তন। এই ভাষা পরিবর্তনের কারণ এর মধ্যেই অর্থগত পরিবর্তন চলে এসেছে, অর্থাৎ ভাষা পরিবর্তনের যে বেশ কয়েকটি কারণ রয়েছে, এই কারণের মধ্যে অর্থগত পরিবর্তন অন্যতম একটি কারণ। এজন্য ভাষা পরিবর্তনের কারণ আলোচনা করার সময় এই অর্থগত পরিবর্তনটাও আলোচনায় চলে আসবে। প্রথমে দেখুন ভাষা পরিবর্তনের সংজ্ঞা, অর্থাৎ ভাষা পরিবর্তন কি। একটি ভাষার আভ্যন্তর শৃঙ্খলার পরিবর্তনকে বলা যেতে পারে ভাষা পরিবর্তন। ভাষা পরিবর্তন কি সেটা আমরা সকলেই জানি, যদিও আমরা কখনো পড়িনি, কিন্তু আমরা মোটামুটি সকলেই জানি। আমরা বলতে পারবো যে ভাষা পরিবর্তন কি। ভাষা পরিবর্তন হচ্ছে একটি ভাষার আভ্যন্তর শৃঙ্খলার যে পরিবর্তন, সেই পরিবর্তনকে বলা হয় ভাষা পরিবর্তন। অর্থাৎ একটি ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, বাক্যতাত্ত্বিক এবং অর্থতাত্ত্বিক পরিবর্তনই হলো সেই ভাষার পরিবর্তন। ভাষা পরিবর্তন কেন হয়? বেশ কয়েকটি কারণে ভাষা পরিবর্তন হয়ে থাকে। আমি কিন্তু সংজ্ঞার মধ্যে বলেছি একটি ভাষার ধ্বনিতাত্ত্বিক, রূপতাত্ত্বিক, বাক্যতাত্ত্বিক এবং অর্থতাত্ত্বিক পরিবর্তনই হলো সেই ভাষার পরিবর্তন। এই সংজ্ঞার মধ্যে দেওয়া আছে যে ভাষা পরিবর্তন কেন হয়। ধ্বনিতাত্ত্বিক পরিবর্তনের ফলে ভাষার পরিবর্তন হয়, রূপতাত্ত্বিক পরিবর্তনের ফলে ভাষার পরিবর্তন হয়, বাক্যতাত্ত্বিক পরিবর্তনের ফলে ভাষার পরিবর্তন হয় এবং অর্থতাত্ত্বিক পরিবর্তনের ফলে ভাষার পরিবর্তন হয়। তো এই সমস্ত পরিবর্তনসমূহকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ মোটা দাগে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি এই ভাষা পরিবর্তনের কারণসমূহকে। একটি হচ্ছে ধ্বনিগত পরিবর্তন, দ্বিতীয়টি রূপমূলগত পরিবর্তন এবং তৃতীয়টি হচ্ছে অর্থগত পরিবর্তন। এই অর্থগত পরিবর্তনটি আমাদের আরেকটি পরিচ্ছেদে আলোচনার বিষয় আমাদের সিলেবাসে রয়েছে, কিন্তু এই সিলেবাস থেকে অর্থগত পরিবর্তনকে আলাদা না করে এই ভাষা পরিবর্তনের কারণের মধ্যেই আমি এই অর্থগত পরিবর্তনটি আলোচনা করব। তো দেখুন, আমরা যদি ভাষা পরিবর্তনের কারণসমূহকে মোটা দাগে ভাগ করি তাহলে মোটামুটিভাবে তিনটি ভাগে ভাগ করতে পারি। একটি হচ্ছে ধ্বনিগত পরিবর্তন এবং অপরটি রূপমূলগত পরিবর্তন এবং শেষেরটি হচ্ছে অর্থগত পরিবর্তন। এই অর্থগত পরিবর্তনের মধ্যে আরও তিনটি কারণ রয়েছে ছোটোখাটো। একটি হচ্ছে ভাষাতাত্ত্বিক কারণ, আরেকটি ঐতিহাসিক কারণ, আরেকটি সামাজিক স্তরবিন্যাসের কারণ। এছাড়াও আরও বেশ কয়েকটি কারণ রয়েছে। আমরা যদি এই সমস্ত কারণগুলোই মোটামুটি আলোচনা করি তাহলে আমাদের ওই ছোটোখাটো কারণগুলোও আমরা অটোমেটিকভাবে জেনে যাব এবং আরও ভালোভাবে জানার জন্য আমরা বইয়ের সহযোগিতা নিব। তো প্রথমেই আমরা আলোচনা করব ধ্বনিগত পরিবর্তন কি। ধ্বনিগত পরিবর্তন কি সেটা জানতে হলে আমাদেরকে সংজ্ঞা জানার আগে একটু ব্যাখ্যা জানতে হবে। সেই ব্যাখ্যাটা আমরা যদি পড়ি তাহলে আমরা ধ্বনিগত পরিবর্তন সম্পর্কে জানতে পারব। দেখুন, রূপমূলের মধ্যে ধ্বনি পরিবর্তন ঘটে থাকে, তবে এই পরিবর্তনের কারণ রয়েছে। যেমন উচ্চারণ স্থানের জন্য ধ্বনিগত পরিবর্তন ঘটে থাকে,
অর্থাৎ ধ্বনিগত পরিবর্তন কেন ঘটে থাকে? উচ্চারণ স্থানের জন্য ধ্বনিগত পরিবর্তন ঘটে থাকে। এর ফলে ওষ্ঠধ্বনি দন্তষ্ঠ, দন্তমূলীয়, কলধ্বনি তালব্য ধ্বনিতে পরিণত হতে পারে। এই শ্রেণীর ধ্বনিগত পরিবর্তন প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষায় লক্ষ্য করা যায়। যেমন প্রোটো ইন্দো ইউরোপীয় প প্রোটো জার্মানীয় ভাষায় এফতে পরিণত হয়েছে। উদাহরণস্বরূপ ধরা যাক, গ্রিক শব্দ প্যাটার সমান গথিক ফ্যাডার। তো কণ্ঠধ্বনির তালব্য ধ্বনিতে রূপান্তর লক্ষ্য করা যায় প্রথম পর্যায়ে প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষায় ক ধ্বনি অন্য শাখায় তালব্যস্ব ধ্বনিতে পরিবর্তন। উদাহরণস্বরূপ ধরা যাক, ল্যাটিন কেন্তুম সমান শতম। উচ্চারণ স্থানের মতো উচ্চারণ রীতির কারণেও ভাষার ধ্বনির পরিবর্তন হতে পারে। এর ফলে স্পৃষ্ট ধ্বনি শীষ ধ্বনিতে অথবা ঘৃষ্ট ধ্বনিতে পরিবর্তন হতে পারে। মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে অথবা অল্পপ্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনিতে পরিবর্তিত হতে পারে। স্বরতন্ত্রের মধ্যবর্তী পথের অবস্থানের কারণে ভাষার ধ্বনি পরিবর্তন লক্ষ্য করা যায়। এক্ষেত্রে ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে অথবা অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিবর্তিত হতে পারে। প্রত্ন ইউরোপীয় ভাষার ঘোষ ধ্বনি ব, দ, গ প্রত্ন জার্মান ভাষায় প, ত, ক অঘোষ ধ্বনিতে পরিবর্তন হয়েছে। আবার অন্যদিকে অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে পরিবর্তনের উদাহরণ দেওয়া যেতে পারে প্রত্ন জার্মান ভাষার দুটি রূপ থেকে। এখানে ফ, থ, স, খ পরিণত হয়েছে ভ, দ, জ, গ ধ্বনিতে। তো মাতৃভাষার পাশাপাশি দ্বিতীয় কোনো ভাষা প্রচলিত থাকলে ভাষার ধ্বনিগত পরিবর্তন অর্থাৎ উচ্চারণের পরিবর্তন সাধিত হয়। এই যে সংক্ষিপ্ত একটি ব্যাখ্যা আমি এখানে তুলে ধরেছি, ধ্বনিগত পরিবর্তনের ব্যাখ্যা। এই ব্যাখ্যাটুকু আপনি যদি আরেকবার পড়েন তাহলে আশা করি ধ্বনিগত পরিবর্তন বুঝতে পারবেন। তারপরেও আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি ধ্বনিগত পরিবর্তন। দেখুন, ধ্বনিগত পরিবর্তন, এই পরিবর্তনটি কিন্তু আমাদের নামের মধ্যেই রয়েছে। ধ্বনিগত অর্থাৎ ধ্বনির মাধ্যমে ভাষায় যে পরিবর্তন হয় মূলত সেটাই হচ্ছে ধ্বনিগত পরিবর্তন। এটা সংক্ষেপে আমি বললাম। যেমন একটি উদাহরণ দেওয়া যাক পানি শব্দটি দিয়ে। পানি শব্দটি আমরা বাংলাদেশের সব জায়গায় পানি হিসেবেই চিনি, কিন্তু আমরা মুখে বলার সময় বাংলাদেশের বেশ কিছু জেলায় আমরা পানি শব্দের যে প, এই প শব্দটিকে অনেক জেলার মানুষজন বা অনেক অঞ্চলের মানুষজন ফ এবং হ হিসেবে তারা বলে। যেমন অনেকে বলে পানিকে হানি বা পকে ফ বলে অনেক জেলার বেশ কিছু অঞ্চলের মানুষ। তো আজ থেকে প্রায় মনে করেন 100-150 বছর পর যদি সেই সমস্ত জেলা বা অঞ্চল আলাদা রাষ্ট্রের স্বীকৃতি পায় তাহলে তখন কিন্তু সেই শব্দটি আর পানি থাকবে না, ফানি বা হানি শব্দ হিসেবেই পরিচিত হয়ে যাবে। ওই শব্দটা পরিচিত হওয়ার পর ওই দেশের লোকজন বলতে পারবে যে এই ফানি বা হানি শব্দটি বাংলাদেশের পানি শব্দের ধ্বনিগত পরিবর্তনের মাধ্যমে এসেছে। এই যে শব্দটি পরিবর্তন হলো সেটা হয়েছে ধ্বনিগত পরিবর্তন হিসেবে। তো এটা আমি একটা উদাহরণ দেওয়ার জন্য বললাম। এরকম আরও অনেক উদাহরণ আছে আমাদের বাংলা শব্দে। এখানেও বেশ কিছু শব্দ উদাহরণ দেওয়া হয়েছে যে অঘোষ ধ্বনি ঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয় বা কিছু ঘোষ ধ্বনি অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয় এই ধ্বনিগত পরিবর্তনের মাধ্যমে। তো আশা করব ধ্বনিগত পরিবর্তন সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখন আরেকটি বিষয় হচ্ছে রূপমূলগত পরিবর্তন। এই রূপমূলগত পরিবর্তন বোঝার জন্য আমরা আরেকটি ব্যাখ্যা দেখব। প্রাচীন ও মধ্যযুগের ভাষা বৈশিষ্ট্যের সঙ্গে আধুনিক ভাষায় ব্যবহৃত রূপমূলের তুলনা করলে দেখা যায় যে প্রাচীনকালে ব্যবহৃত অনেক রূপমূল সাম্প্রতিক ধারায় স্বতন্ত্রভাবে ব্যবহৃত হয়। যেমন প্রাচীনকালীন সর্বনাম আমহি, তুমহি অথবা আমহে, তুমহে, তুমহারি ইত্যাদি রূপ বর্তমানকালে অব্যবহৃত। অথবা প্রাচীনকালে ক্রিয়া বা বিশেষ্যের শেষে ব্যবহৃত প্রত্যয় বিভক্তি ভাষার আধুনিক স্তরে একই রূপে ব্যবহৃত হয় না। এই প্রক্রিয়ায় ঐতিহাসিক ভাষাতত্ত্বে পূর্বে ব্যবহৃত রূপমূলের
প্রকৃতির সঙ্গে আধুনিক কালের রূপমূলের বৈসাদৃশ্য নির্দেশের মাধ্যমে রূপমূল গঠনের প্রকৃতি নির্দেশ করতে সক্ষম। অন্যদিকে রূপমূলের মতোই বাক্য গঠনের পার্থক্য নির্দেশ করা যায়। অনেক সময় বাক্যে সকর্মক ও অকর্মক ক্রিয়া ব্যবহারের ক্ষেত্রেও উভয় স্তরের মধ্যে পার্থক্য দেখা যায়। রূপমূলগত ও বাক্যগত পরিবর্তন পরস্পর সম্পর্কিত বলে এখানে উভয় শ্রেণীর পরিবর্তন সম্পর্কে একত্রে আলোচনা করা যায়। আধুনিক বাংলায় সাধু রীতিতে ব্যবহৃত ভ্রাতা অথবা আধুনিক ইংরেজিতে ব্যবহৃত ব্রাদার এর পূর্বরূপ অনুসন্ধানের জন্য প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষায় ব্যবহৃত ভ্রাটার রূপমূলের দ্বারস্থ হতে হয়। প্রোটো ইন্দো ইউরোপীয় ভাষা থেকে আধুনিক বাংলায় বা ইংরেজিতে ভ্রাটার রূপমূল পরিবর্তনের ক্ষেত্রে অনেক ধ্বনিগত পরিবর্তন সাধিত হয়েছে। এই প্রক্রিয়ায় ভ্রাটার থেকে ব্রাদার বা ভ্রাটা রূপমূল সংগঠনের ক্ষেত্রে ধ্বনিগত পরিবর্তনের সাহায্যে যেভাবে আধুনিক রূপমূল গঠিত তা নির্দেশ করা যায়। এই শ্রেণীর গঠন পরিবর্তন ব্যাকরণগত প্রক্রিয়ার ক্ষেত্রে পরিবর্তনের বৈশিষ্ট্য লক্ষণীয়। তো এই প্রক্রিয়ায় ব্যাকরণগত কোনো সদৃশ দলের সদস্যের বৃদ্ধি বা হ্রাসের সংখ্যা নির্ণয় করা সম্ভব। যেহেতু এই শ্রেণীর পরিবর্তন ভাষায় বিদ্যমান আদর্শানুযায়ী ঘটে থাকে, সেজন্য এই পরিবর্তনকে সাদৃশ্যমূলক পরিবর্তন বা সংক্ষেপে সাদৃশ্য রূপে চিহ্নিত করা যায়। সাদৃশ্য অর্থে এখানে ব্যাকরণগত একটি প্রক্রিয়া যার সাহায্যে রূপমূল সংযুক্তি বা ভাষা তত্ত্বীয় আদর্শ পরিবর্তিত হয় অথবা ভাষার অন্তর্ভুক্ত রূপের অনুরূপ অপর একটি উপাদান সৃষ্টি হয় তা বোঝানো হয়েছে। রূপমূল পরিবর্তন সাদৃশ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অনেক ক্ষেত্রে এই শ্রেণীর পরিবর্তনে মানসিক প্রক্রিয়াও ক্রিয়াশীল হতে পারে। উদাহরণস্বরূপ রূপমূলের সঙ্গে বহুবচন সংযুক্তিগত দিকের উল্লেখ করা যায়। সাধারণভাবে বাংলায় গুলো বদ্ধ রূপমূল সহযোগে বহুবচন নির্দেশিত হয়, যেমন মেয়ে থেকে মেয়েগুলো, খেলনা থেকে খেলনাগুলো, এবং একই সঙ্গে নতুন রূপমূল ভাষায় ব্যবহৃত হলে একই প্রক্রিয়ায় বহুবচন নির্দেশিত হয়, যেমন স্ফুটনিক থেকে স্ফুটনিকগুলো। আবার একইভাবে ভাষা গঠনের ক্ষেত্রে সাদৃশ্যের ব্যবহার প্রতিনিয়ত লক্ষ্য করা যায়। সাদৃশ্যে অবশ্য অপর ভাষা তত্ত্বীয় সদৃশ্য দলের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে সদৃশ্য দলগুলি অর্থগত হতে পারে, যেমন সম্পর্ক প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত রূপমূল মা, বাবা, ভাই। তো এইসব ক্ষেত্রে সংখ্যাবাচক রূপমূল ব্যবহৃত হয়ে থাকে। এই সাদৃশ্যমূলক পরিবর্তন নির্দেশে দুটো দিকের লক্ষ্য রাখা হয়। এই দুটো দিক হচ্ছে কিসের সাহায্যে এই পরিবর্তন সাধিত হয় এবং কার দ্বারা নতুন গঠন নির্মিত হয়। সাদৃশ্য নির্দেশে কোনো ভাষায় প্রদত্ত পদ প্রকরণে মূল পরিবর্তনের স্বাভাবিক দৃষ্টান্ত রূপে গ্রহণ করা হয়। রূপমূলের স্বাভাবিক সাদৃশ্যের ক্ষেত্রে একটি মূলধ্বনি অন্য মূলধ্বনির পরিবর্তে ব্যবহৃত হয়ে অন্যান্য পদ প্রকরণের সমতুল্য গঠন রীতি নির্দেশ করে। উদাহরণস্বরূপ প্রাক লাটিনের দৃষ্টান্ত দেওয়া যায়। এখানে স্বধ্বনির স্থানে র ধ্বনি অন্তর্ভুক্ত হয় যখন তা দুটো স্বধ্বনির মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকে। অর্থাৎ রূপমূলগত পরিবর্তন হচ্ছে রূপের মধ্যে, শব্দের রূপমূলের যে পরিবর্তন হয়ে থাকে সেটাকে বলা হয় রূপমূলগত পরিবর্তন। আমরা দেখলাম যে আমরা প্রাচীনকালে, অর্থাৎ আমরা এই চর্যাপদ পড়েছি, আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পড়েছি। তো এই চর্যাপদে আমরা বেশ কয়েকটি ক্রিয়া বা বেশ কিছু শব্দ আমরা দেখি, যেই শব্দগুলো, যেই ক্রিয়া বা সর্বনামগুলো আমাদের বর্তমান সময়ে প্রচলিত নয়। এই রূপমূলগত পরিবর্তনের ফলেই আমরা সেই প্রাচীন শব্দগুলো বর্তমানে ব্যবহার করছি না। আমরা তার বদলে নতুন শব্দ ব্যবহার করছি। আমরা ব্যবহার করছি আমহি থেকে আমি, তুমহি থেকে তুমি, অথবা তুমহারি থেকে তোমার, এরকমভাবে শব্দ আমরা ব্যবহার করছি। এগুলো আসলে এই রূপমূলগত পরিবর্তনের ফলে পরিবর্তন হয়েছে। ভাষা পরিবর্তনের যে প্রধান কারণগুলো, যে তিনটি কারণ, তার মধ্যে প্রথম যে দুটি কারণ আলোচনা করলাম, একটি হচ্ছে ধ্বনিগত পরিবর্তন এবং অপরটি হচ্ছে রূপমূলগত পরিবর্তন। এখন আমরা আলোচনা করব অর্থগত পরিবর্তন সম্পর্কে। ভাষা পরিবর্তনের যে কয়েকটি দিক রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো অর্থগত পরিবর্তন। ভাষার অর্থ পরিবর্তন ভাষা গোষ্ঠীর জীবন ও সংস্কৃতির সঙ্গে সম্পর্কিত। অর্থ পরিবর্তনে দুটো দিক বিবেচ্য।
একটা হচ্ছে অর্থ পরিবর্তনের কারণ এবং অপরটি অর্থ পরিবর্তনের বিভিন্ন প্রকৃতি। হেরম্যান পল বলেছেন, সব রকম ভাষিক পরিবর্তনই ঘটে থাকে দৈনন্দিন কাজে ব্যবহৃত ভাষার মাধ্যমে। আবার ভাষাবিজ্ঞানী স্টার্ন মনে করেন, অধিকাংশ অর্থ পরিবর্তনের পেছনে কাজ করে ভাষীদের ভাষা প্রয়োগের প্রসঙ্গ অনুসারে। রূপমূলের অর্থগত দিকটি ব্রেল পলিসেমিয়া নামে চিহ্নিত করেছেন। এগুলো আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে আসতে পারে, এই জন্যই আমি এখানে দিয়েছি। তো দেখুন একটি উদাহরণ দেখা যাক। মৌ হচ্ছে মানুষের নাম। একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। মৌ গাছের মূলে পানি ঢালছে। আবার এই বিষয়ের মূল কোথায় তা জানি নে। আবার সূর্যের মূল রশ্মি নিয়ে তিনি গবেষণা করছেন। এই যে আমি তিনটি বাক্য বললাম, এই তিনটি বাক্যের মূল যে শব্দটি, অর্থাৎ মূল নামের যে শব্দটি, মূল শব্দটি কিন্তু এখানে তিনটি বাক্যে এই মূল শব্দটি তিনটি অর্থ প্রকাশ করেছে। অর্থাৎ মৌ গাছের মূলে পানি ঢালছে, এই বাক্যে মূল শব্দটি গাছের যে মূল, অর্থাৎ গাছের যে গোড়া, সেটিকে বোঝানো হয়েছে। আবার 2 নম্বরে এ বিষয়ের মূল কোথায় তা জানি নে, এই বাক্যে মূল শব্দটি দিয়ে আসল অর্থটিকে বোঝানো হয়েছে যে এই বিষয়ের মূল কোথায় তা জানি না, অর্থাৎ এই বিষয়ের শুরু বা এই বিষয়ের আসল বা এই বিষয়ের যে সত্যটি সেটি কোথায় তা জানি না। আবার সূর্যের মূল রশ্মি নিয়ে তিনি গবেষণা করছেন, এই বাক্যে মূল শব্দটি দিয়ে সূর্যের যে রশ্মি বোঝানো হয়েছে, আসল যে রশ্মি, অর্থাৎ এই মূল শব্দটি দিয়ে কিন্তু এই তিনটি বাক্যে 3 রকম অর্থ বোঝানো হয়েছে। দেখুন এই উদাহরণে মূল রূপমূলের একটা প্রাথমিক অর্থ থাকা সত্ত্বেও, মূল রূপমূলের একটি প্রাথমিক অর্থ থাকা সত্ত্বেও প্রত্যেকটি বাক্যে রূপমূল ব্যবহারে বিশেষ পরিবেশজাত রূপমূলের গূঢ়ার্থ বিদ্যমান। তো ভাষার অর্থগত পরিবর্তনের নানা রকম তত্ত্ব রয়েছে। এর মধ্যে আতন মেয়ের তত্ত্ব এবং হ্যান্স স্পেরবারের তত্ত্ব অধিক জনপ্রিয়। আমরা এই দুটি তত্ত্ব নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই আসছি আতন মেয়ের তত্ত্ব নিয়ে। 1905-6 সালে মেয়ে প্রকাশ করেন তার বিখ্যাত নিবন্ধ শব্দ কিভাবে অর্থ পরিবর্তন করে। এই নিবন্ধে তিনি 3টি কারণ নির্দেশ করেন। একটি হচ্ছে ভাষাতাত্ত্বিক কারণ, অপরটি ঐতিহাসিক কারণ এবং 3 নম্বরটি সামাজিক স্তরবিন্যাসের কারণ। এই 3টি বিষয়ের প্রথমটি ভাষাতাত্ত্বিক কারণ। একটি শব্দ অন্য একটি শব্দের সংস্পর্শে থাকার ফলে শব্দের অর্থ পরিবর্তন হওয়াকে সাধারণভাবে বলা যেতে পারে ভাষার অর্থ পরিবর্তনের ভাষাতাত্ত্বিক কারণ। এমন অবস্থায় কোনো শব্দ তার নিজস্ব অর্থ হারিয়ে ফেলে। অর্থাৎ একটি শব্দ অন্য একটি শব্দের সংস্পর্শে থাকার ফলে শব্দের অর্থ পরিবর্তন হওয়াকে সাধারণভাবে বলা যেতে পারে ভাষার অর্থ পরিবর্তনের ভাষাতাত্ত্বিক কারণ। এমন অবস্থায় কোনো শব্দ তার নিজস্ব অর্থ হারিয়ে ফেলে। আবার আরেকটি হচ্ছে ঐতিহাসিক কারণ। ঐতিহাসিক কারণ কি দেখুন, ভাষার অর্থ পরিবর্তনের সঙ্গে সভ্যতা সংস্কৃতির সম্পর্ক রয়েছে। সংস্কৃতি পরিবর্তন হলেও শব্দটি যে অর্থে একবার ব্যবহৃত হয়ে যায় তার আর পরিবর্তন হয় না। যেমন ইংরেজি পেন শব্দটি, এটি উদ্ভব হয়েছে লাতিন শব্দ পেনা থেকে, যার অর্থ হচ্ছে পালক। এই শব্দটি যখন উদ্ভব হয় তখন পালকের সাহায্যে লেখা হতো বলে এর অর্থ দাঁড়ায় কলম। এখন আমরা নানা ধরনের কলম ব্যবহার করি, যেমন সোনার কলম, ঝর্ণা কলম ইত্যাদি কলম ব্যবহার করে থাকি। তো কলমের মূল অর্থ অনুযায়ী বিচার করলে এসব কলম হবে সোনার পালক বা ঝর্ণা পালক ইত্যাদি। কিন্তু শব্দটির মূল অর্থ লোপ পেয়েছে বলে এসব অর্থ আর উদ্ভট মনে হয় না। এভাবে শব্দের অর্থের পরিবর্তনের সঙ্গে ইতিহাসের একটি যোগসূত্র নির্মাণ করা যেতে পারে। আরেকটি কারণ হচ্ছে সামাজিক স্তরবিন্যাসের কারণ। সামাজিক স্তরবিন্যাসের কারণে ভাষার অর্থ পরিবর্তন হয়। মেয়ে এই কারণকেই ভাষার অর্থ পরিবর্তনের বড় কারণ বলে মনে করেন। যেমন ধরুন, ইংরেজি অ্যারাইভ শব্দটি ছিল নাবিকদের শব্দ। এর অর্থ ছিল সমুদ্র বা নদীর তীরে পৌঁছানো। এখন এ শব্দ দ্বারা যে কোনো স্থানে পৌঁছানোকে বোঝায়। মেয়ে দেখিয়েছেন যে কোনো শব্দ সংকীর্ণ এলাকা ছেড়ে ব্যাপক এলাকায়
ব্যবহৃত হতে থাকলে শব্দটির অর্থ সম্প্রসারিত হয়। আর ব্যাপক এলাকা থেকে সংকীর্ণ এলাকায় ব্যবহৃত হলে তার অর্থ সংকুচিত হয়ে পড়ে। সমাজে বিভিন্ন শ্রেণীর অস্তিত্বকে মেয়ে তাই অর্থ পরিবর্তনের মূল শক্তি হিসেবে গণ্য করেন। আপনারা যদি একটু নজর দেন আশেপাশের দিকে, তাহলে আপনারা দেখবেন যে সামাজিক স্তরবিন্যাসের কারণে ভাষার কীরকমভাবে পরিবর্তন হয়। একটি গল্প শুনেছিলাম বহু আগে, গল্পটি আমার ঠিক খেয়াল নেই এবং গল্পটি যে কার সেটাও খেয়াল নেই। গল্পটি ছিল এরকম: একজন মিস্ত্রি কাজ করছে এবং যে কন্ট্রাক্টর মিস্ত্রিকে দিয়ে কাজ করাচ্ছে সে এবং যে মালিক সে, তিনজন ব্যক্তি। দেখুন, লক্ষ্য করুন, তিনজন কিন্তু সমাজে তিনটি শ্রেণীর। যে কাজ করাচ্ছে মালিক, এবং যার দায়িত্বে কাজ করছে কন্ট্রাক্টর, এবং যে কাজ করছে শ্রমিক। এই যে তিনটি শ্রেণী। তো যে শ্রমিক যখন খাবার সময় হলো তখন সেই শ্রমিক বলছে কন্ট্রাক্টরকে যে স্যার আমি খেতে যাই। তখন স্যার বলল, খাবা কি রে, তুই তো বেটা গিলবি, আমি খাবো আর বড় সাহেব ভক্ষণ করবেন। অর্থাৎ এটি হচ্ছে মানে গেলা, খাওয়া এবং হচ্ছে ভক্ষণ করা। ওই যে শ্রমিক একদম নিচু শ্রেণীতে থাকে, হ্যাঁ, এজন্য খাওয়া শব্দটিকে তার সাথে যায় না। খাওয়া শব্দটিকে সে বলবে হচ্ছে গেলা, অর্থাৎ সে শুধু গেলে, কেমন। আর যে কন্ডাক্টর সে হচ্ছে মধ্য শ্রেণীতে থাকে, সে খাবে এবং ভক্ষণ করবে কে, ওই যে বড় সাহেব। অর্থাৎ এই যে সমাজের স্তরবিন্যাসের ক্ষেত্রে একই অর্থ আমরা তিনটি শব্দে দেখলাম, যে গেলা, খাওয়া এবং ভক্ষণ করা। এরকম হচ্ছে সমাজের স্তরবিন্যাসের, সামাজিক স্তরবিন্যাসের কারণে এই শব্দের পরিবর্তন। তো এই হচ্ছে আমাদের মেয়ের তত্ত্ব। মেয়ে যে তিনটি কারণ বলেছিলেন, সেই তিনটি কারণ ভাষাতাত্ত্বিক কারণ, ঐতিহাসিক কারণ এবং সামাজিক স্তরবিন্যাসের কারণ সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে জানলাম। এখন আমরা আরেকজন বিখ্যাত যে মানুষ স্পেরবারের তত্ত্ব নিয়ে আলোচনা করব। অর্থ পরিবর্তনের কারণ হিসেবে স্পেরবার মনস্তাত্ত্বিক কারণকে উপস্থাপন করেছেন। তিনি অর্থ পরিবর্তনের মূলে দেখেছেন আবেগকে। তিনি মনে করেন কোনো একটি শব্দের অর্থ তিন রকম অর্থের সমষ্টি: কেন্দ্রীয় অর্থ, ফলিত বা প্রযুক্ত অর্থ এবং অনুভূতির গুণ। এর মধ্যে অনুভূতি গুণকেই বেশি গুরুত্ব বলে মনে করেন। মনস্তাত্ত্বিক বিষয়ের মধ্যে সংস্কার শব্দার্থ পরিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে থাকে। এক্ষেত্রে সুভাষণের কথা উল্লেখ করা যায়। সংস্কার বশত আমরা বলি চার বারন্ত, আবার শাখা শীতলানো, যে যায় তাকে আমরা বলি এসো, এরকমভাবে আমরা বলে থাকি। তো ভয়ঙ্কর কোনো কিছু বোঝাতে আমরা অপেক্ষাকৃত মৃদু বা নিরীহ শব্দ ব্যবহার করে তা প্রকাশ করে থাকি। যেমন আমরা সুন্দরবনের বাঘকে অনেকে বলি বড় শিয়াল, আবার রাতে সাপকে অনেকে বলি লতা, আবার বসন্ত রোগকে আমরা বলি মায়ের দয়া হয়েছে। তো এরকমভাবে আমরা সংস্কার বশত বিভিন্ন শব্দের অর্থ পরিবর্তন হয়, সেটি আমরা লক্ষ্য করি। তো এই পরিবর্তনটি আমাদেরকে বলেছেন স্পেরবার। আবার দেখুন আবেগের ব্যাপারে স্পেরবার কি বলেছেন। স্পেরবার নতুন অর্থ পরিগ্রহণের প্রক্রিয়াকে চারটি স্তরে ভাগ করেছেন। কোনো নির্দিষ্ট পরিবেশে একটি নতুন অর্থের উদ্ভব, পৌনঃপুনিকভাবে ওই শব্দটির সাথে নতুন অর্থ প্রকাশের দিকটি একটি ক্রান্তিকাল হিসেবে বিবেচিত হয়ে থাকে। আবার বিভিন্ন পরিবেশে একটি নতুন শব্দ উদ্ভব হয় এবং অর্থটি স্বাধীনভাবে প্রকাশিত হয়ে থাকে। এবং সর্বশেষে আমরা দেখতে পাই অর্থ দুটির মধ্যে পুরোপুরি সম্পর্কচ্ছেদ ঘটে। নতুন অর্থ সহজে প্রতিষ্ঠা পায় না, নানা প্রতিরোধের মুখে অর্থটি অবতীর্ণ হয়। এই প্রতিরোধ ভাঙতে আবেগ সহায়তা করে। আবেগের চাপে পুরনো অর্থ লোপ পেয়ে দেখা দেয় নতুন অর্থ। এ প্রসঙ্গে জার্মান কফ শব্দটি এখানে উল্লেখ করা যায়। শব্দটির মূল অর্থ হলো পেয়ালা, পরে এর অর্থ হয় মাথা। আবেগপ্রবণ হয়ে যুদ্ধে মাথা ঠোকাঠুকির ঘটনা বর্ণনা করার ফলে ক্রমশ এই শব্দটির অর্থ হয়ে ওঠে মাথা। তো এই হচ্ছে আমাদের ভাষা পরিবর্তনের কারণ। আরও বিভিন্ন ধরনের কারণ রয়েছে ভাষা পরিবর্তন, আরও বিভিন্ন কারণে ভাষা পরিবর্তন হয়। তো আমরা মূলত ভাষা পরিবর্তনের কারণ হিসেবে তিনটি কারণ আমরা আলোচনা করলাম। একটি হচ্ছে ধ্বনিগত পরিবর্তন, অপরটি রূপমূলগত পরিবর্তন এবং
আরেকটি হচ্ছে অর্থগত পরিবর্তন। আমরা আলোচনা করলাম যে এই তিনটি কারণসমূহের মধ্যে অর্থগত পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি। এই অর্থগত পরিবর্তনে আমরা দুজন বিখ্যাত মনীষীর তত্ত্ব নিয়ে আলোচনা করলাম। একজন হচ্ছেন মেয়ে, আরেকজন স্পেরবার। মেয়ের তত্ত্ব অনুসারে আমরা তিনটি কারণ আলোচনা করেছি। একটি হচ্ছে ভাষাতাত্ত্বিক কারণ, আরেকটি ঐতিহাসিক কারণ এবং আরেকটি সামাজিক স্তর বিন্যাসের কারণ। এবং স্পেরবারের তত্ত্বে আমরা সামাজিক যে সংস্কার, সেই সংস্কার সহ আরও বিভিন্ন আলোচনা করেছি। তো আমি আশা করব যে ভাষা তত্ত্বের এই অধ্যায়টি অর্থাৎ ভাষা পরিবর্তনের কারণ সম্পর্কে আপনারা মোটামুটিভাবে বুঝতে পেরেছেন, এবং যদি আরও বেশি বুঝতে চান অবশ্যই আপনাদের আরও বেশি বোঝা উচিত। এজন্য আপনারা এই আধুনিক ভাষাতত্ত্ব বইটির শরণাপন্ন হতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের আলোচনা, ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব এই বিষয়ের ভাষাতত্ত্ব অংশের ভাষা পরিবর্তনের কারণে আলোচনা। আজকের মতো এখানে শেষ। আমরা আগামী ক্লাসে বা আগামী আলোচনায় ভাষাতত্ত্বের আরেকটি নতুন পরিচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন।